2012 খ্রিস্টাব্দে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর 2013 খ্রিস্টাব্দে ডক্টর মধুমিতা পান্ডে তিহার জেলের মধ্যে প্রায় 122 জন রেপিস্টদের কাছ থেকে ইন্টারভিউ নেন এবং এই ইন্টারভিউ নেওয়ার পর তিনি প্রত্যেকটা রেপিস্টদের মধ্যে একটা জিনিস খুবই কমন পান, দে হ্যাড নো গিল্ট। ताली कभी एक हाथ से नहीं बजती, दोनों हाथों से बजती है। एक चीज देखी जाए, अगर कोई शरीफ लड़की होती है रात को 9 बजे मतलब नहीं घूमती है, लड़के भी उससे ज्यादा जिम्मेदार है रेप के लिए, ये लड़के हैं उससे ज्यादा। প্রত্যেক 16 মিনিটে একটা করে মেয়ে রেপ হচ্ছে এবং এই সংখ্যাটা অ্যাকচুয়াল নাম্বারের থেকে একদমই কম, কারণ এই সংখ্যাটা শুধুমাত্র সে সমস্ত রেপ কেসগুলো যেগুলো রেজিস্টার্ড হচ্ছে। তাহলে ভাবুন যে আনরেজিস্টার্ড রেপ কেস কত হচ্ছে ইন্ডিয়াতে। এবং ডক্টর মধুমিতা রয়ের মত অনুসারে তিনি আশা করেছিলেন যে সেই রেপ কনভিক্টগুলো তারা মনস্টারাস হবে, কিন্তু তাদেরকে তিনি যখন দেখলেন তিনি বক্তব্য করলেন দে আর ভেরি সিম্পল লুকিং মেন, তারা দেখতে একেবারেই সিম্পল ছিল। তাহলে তাদের ব্রেনে, তাদের সাইকোলজিক্যাল লেভেলে কি এমন জিনিসটা চলছিল যাতে তারা একটা এত ডেঞ্জারাস রেপিস্ট হচ্ছে। ইন্ডিয়ার রেপ প্রবলেমটা আমরা 5টা সেগমেন্টে আলোচনা করব। প্রথম সেগমেন্ট, রেপ ইজ নট এ বায়োলজিক্যাল অ্যাক্ট, ইট ইজ এ অ্যাক্ট অফ পাওয়ার অ্যান্ড ডমিনেন্স। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি, রেপ মানুষজন সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য বা সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য করে, কিন্তু সাইকোলজিস্টদের মতে যে রেপ শুধুমাত্র সেক্সুয়াল অ্যাটেনশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনের জন্য নয়, সেক্স অ্যাকচুয়ালি একটা ডমিনেন্সকে দেখানোর জন্য ইউজ হচ্ছে। সেটা কীরকম? ডক্টর খাদিজা ফারুকির মতে তিনি বলেন যে রেপ ইজ নেভার অ্যান সেক্সুয়াল অ্যাক্ট বাট এ অ্যাক্ট টু ক্রাশ সামওয়ানস ইগো। ডক্টর মধুমিতা রয় যখন তিহার জেলের মধ্যে একটা রেপিস্টের ইন্টারভিউ নেন, রেপিস্টার বয়স 32 বছর, সে একটি 15 বছর বালিকার উপর রেপ করে তিহার জেলের মধ্যে রয়েছে। তিনি যখন তার সাথে ইন্টারভিউ নেন, তাকে যখন জিজ্ঞেস করে যে কেন আপনি এত নোংরা কাজটা করলেন, সে তখন বলল যে বালিকাটা আমাকে পাত্তা দিচ্ছিল না, এখন আমি তাকে রেপ করেছি, তাকে কেউ আর বিয়ে করবে না, আমি এখান থেকে বেরিয়ে, জেল থেকে বেরিয়ে আমি তাকে বিয়ে করব। 49-year-old रेपिस्ट की हम बात कर रहे थे, उसने कहा था कि मैंने उस 5 साल की लड़की की जिंदगी बर्बाद कर दी, अब वो वर्जिन नहीं है, कोई उससे शादी नहीं करेगा, इसलिए जब मैं बाहर आऊंगा जेल से मैं उससे शादी करने के लिए तैयार हूं। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনের জন্য না, রেপিস্টরা একটা মেয়ের ইজ্জত বা তার যে ভাবনা সেটাকে সমাজের সামনে নিচুতে নামিয়ে দেওয়ার জন্য রেপটাকে একটা পথ হিসাবে বেছে নিচ্ছে। নির্ভয়া রেপ কনভিক্ট মুকেশ সিংকে যখন জিজ্ঞেস করা হয় তুমি নির্ভয়াকে মারলে কেন, সে তখন বলে যে সে খুব আওয়াজ করছিল। ইয়েস, সে যদি চুপ থাকতো তাহলে তাকে মরতে হতো না। মুকেশ সিং এর এক্স্যাক্টলি এই কথাটা ছিল। निर्भया केस में फांसी की सजा पाए तिहाड़ जेल में बंद मुकेश सिंह ने बीबीसी के लिए एक फिल्मकार को दिए इंटरव्यू में कहा है कि अगर निर्भया चुप रहती, प्रतिरोध नहीं करती तो उसकी जान नहीं जाती। ঠিক একইভাবে দিল্লিতে বাচ্চাদেরকে রেপ করার জন্য কনভিক্টেড যখন একটি রেপিস্টকে জিজ্ঞেস করা হয় যে তুমি রেপ করার পর বাচ্চাদেরকে মেরে দিতে কেন, সে তখন বলল যে বাচ্চাগুলো খুব আওয়াজ করতো, সেটা আমাকে বিরক্ত করে। कितने बच्चों को मारा अभी तक आपने? सर 14-15 14 बच्चों को। क्यों मारा? बच्चों को मारते क्यों थे रेप करने के बाद? चिल्लाते थे और ताकि किसी को बताना नहीं। अच्छा, अच्छा। তো এই যে ডমিনেন্স ব্যাপারটা, যে ব্যাপারটা তারা ফিল করেছে যে তারা ডমিনেটিং ক্যারেক্টারটা আনতে পারে তাদের ভিকটিমদের উপর, দিস ইজ দ্য মেন রিজন অফ রেপ। তারা মনে করে যে বাচ্চা এবং ওমেনরা হচ্ছে খুব উইক এবং তাদের উপর ডমিনেন্স করা যায়। মাথার মধ্যে এই সেগমেন্টটা বা এই পয়েন্টটা আসে কোথা থেকে, যে মেয়েটাকে আমরা রেপ করতে পারি বা এই মেয়েটা আমাদের থেকে পাওয়ারে অনেকটা তো কম, এ কিভাবে আমাদের সাথে সমতা থাকতে পারে বা কিভাবে এতটা পাওয়ারফুল হতে পারে, এ আমাদের থেকে অনেকটাই পাওয়ারলেস। তাই আমরা সেগমেন্ট 2-তে এটাই আলোচনা করব যে তার মধ্যে এই ডমিনেটিং ব্যাপারটা আসে কোথা থেকে। সেগমেন্ট 2, এই সেগমেন্টে আমরা আলোচনা করব যে সোশ্যাল এবং কালচারাল ইনফ্লুয়েন্স রেপিস্টদেরকে কিভাবে মোটিভেট করে রেপ করাতে। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে একটা বাচ্চাকে যখন সে বড় হয় তাদের মধ্যে প্রথম থেকেই ঢুকিয়ে দেওয়া হয় মাথার মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে ডিফারেন্সটা। যদি একটা ছেলে হয় সে সবসময় মেয়েদের থেকে সুপিরিয়র হবে, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। তুই ছেলে, তুই কিভাবে একটা মেয়ের মতো কাঁদতে পারিস, এই মেয়েদের মতো কিভাবে চলছিস তুই। বা যখন আমরা বড় হয় বন্ধুদের কাছে যখন যাই, মেয়েটা তোকে রিজেক্ট করে দিল, এটা কিভাবে সম্ভব। এই যে জিনিসগুলো ছোট ছোট জিনিস, খুবই ছোট ছোট জিনিস, কিন্তু এই জিনিসগুলো একটা বাচ্চা বা একটা ব্রেনের মধ্যে এফেক্ট ফেলতে থাকে যে একটা মেয়ে সে কিভাবে এটা করতে পারে তোর সাথে, তুই একটা ছেলে, ইউ আর মোর পাওয়ারফুল দ্যান এ ওম্যান।
এটা সবসময় আমাদেরকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি মাথার মধ্যে পুট করে দেওয়া হয়। তো এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, এই ঘটনাগুলোই কিন্তু একটা ছেলেকে এটা ভাবতে বাধ্য করে দেয় যে দে আর সুপিরিয়ার দ্যান দ্য ওমেন। শুধু তাই না, ছোটবেলা থেকে এটা আমরা প্রায় দেখে এসেছি যে যখন একটা কম নাম্বার পাওয়া হয় ক্লাসের মধ্যে, তখন দেখা যাবে টিচার্সরা বা নিজের বাবা মারা এরকম বলেছে, একটা মেয়ে তোর থেকে বেশি নাম্বার পেয়ে গেল। এটা কিভাবে সম্ভব? মেয়ে বলে কি বেশি নাম্বার পেতে পারে না? কি প্রবলেমটা? এটা ছোটবেলা থেকে একবারে বাড়ি থেকে বা একবারে কালচারাল থেকে আমরা চারপাশ থেকে জিনিসগুলোকে গ্রহণ করে করে আসি, যেটা আমাদের মাইন্ডসেটটাকে তৈরি করতে সাহায্য করে, এবং এই মাইন্ডসেটটা একটা ফেক এবং টক্সিক ম্যাসকুলিনিটির জন্ম দেয়, যেটা আমেরিকান অ্যাক্টিভিস্ট অ্যান্ড অথর গ্লোরিয়া স্টিমেনের মতে কাল্ট অফ পার্সোনালিটি নামে পরিচিত। এবং এই পার্সোনালিটিটা ধীরে ধীরে টক্সিক ম্যাসকুলিনিটির জন্ম দেয়, যে ম্যাসকুলিনিটিটা দেখা যায় ধীরে ধীরে উমেন হেট্রেড বা উমেনদেরকে ডমিনেন্সের করতে ইনফ্লুয়েন্স করে দেয়। আমরা ম্যাসকুলিনিটির চরম উদাহরণ দেখেছি গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এর মধ্যে। কিন্তু এই যে নতুন একটা ফেক ম্যাসকুলিনিটি নতুন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অ্যান্ড্রিউ টেট, এলভিস যাদব, এই সমস্ত মানুষদেরকে যারা ফলো করছে, তারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই ফেক ম্যাসকুলিনিটির ডোজেজগুলোকে তারা গ্রহণ করছে, এবং এই ফেক ম্যাসকুলিনিটিগুলোই তাদের মধ্যে জন্ম দিচ্ছে উমেন ডমিনেন্স বা চাইল্ড ডমিনেন্সের। लड़कियां भी खड़ी हैं तो लड़कियां दिखाता हूं भाई आप लोगों को, ठीक है? लड़कियां देख के तुम्हें मजा आ जाएगा। ये मजा करने वाली लड़कियां बनी है भाई। The role of Bollywood। तो उन्होंने बोला कि मैंने उसको रेप किया क्योंकि वो रात को बाहर थी, मुझे लगा अवेलेबल है, वो बॉयफ्रेंड के साथ थी, वो रात को बाहर क्यों थी, उसने जीन्स क्यों पहनी थी। ये टिपिकल मेंटालिटी, इसलिए आप बार बार मुझसे डिसएग्री करेंगे बॉलीवुड का इन्फ्लुएंस, बट ये बॉलीवुड का इन्फ्लुएंस है, कहीं ना कहीं वो उसको करेज देता है कि একটা বলিউডের রোল কি রকম এই ধরনের টক্সিক ম্যাসকুলিনিটিগুলোকে প্রমোট করার পিছনে। এই ক্লিপগুলো দেখুন। किसकी? तुम्हारी जैसी खूबसूरत लड़की को देखकर मरे हुए आदमी का भी दिल धड़क उठे। फिर तो ये जीते जागते नौजवान है, इनका क्या हाल होगा? हाँ, क्यों? मतलब हाँ, तुम यहाँ लोगों को एक्साइट करना चाहते हो? मैं खाना नहीं बना सकती। हाँ? क्या तुम्हें बनाना आता है? मैं तो लड़का हूँ। এই ক্লিপগুলো থেকে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি যে এখানে উমেন অবজেক্টিফিকেশন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পিছনে। অনেকে হয়তো আর্গুমেন্ট করবেন যে এই ক্লিপগুলো হয়তো এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ হচ্ছে, কিন্তু যদি এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ হতো তাহলে একটা ক্রিমিনাল কেন বলিউড মুভির উদাহরণ দিচ্ছে, কেন তারা ওই ক্যারেক্টারটা নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। खलनायक देखे जी, तो क्या संजय दत्त बनना चाहते हैं? संजय दत्त ही हूँ जी मैं। 10 अक्टूबर रात के 10 बजे बल्लू तुम्हारी जेल से फरार। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দ্য রোল অফ বলিউড কি, আর এর পিছনে একটা কারণও রয়েছে। যারা বলিউড মুভি দেখে তার প্রায় 69% থেকে 75% ইজ মেল। তাই বলিউডে চেষ্টা করে যে মেল যে ইগোটা রয়েছে সেই মেল ইগোটাকে আরেকটু বুস্ট করা যায়। যে সমস্ত মুভিগুলোতে উমেনদেরকে হায়ারার্কিতে দেখানো হয়েছে সেই সমস্ত মুভি বলিউডে সেরকম চলে না। যে সমস্ত মুভিতে উমেন অবজেক্টিফিকেশন, যে সমস্ত মুভিতে পাওয়ার ডাইনামিক্সটা এতটা ডিফারেন্সিয়েট করা রয়েছে, যেখানে মেল আর সুপিরিয়ার দ্যান উমেন, যেরকম হচ্ছে অ্যানিমেল টাইপের মুভি, যেরকম কবির সিং এর মতো মুভি, যেখানে একটা ফেক ম্যাসকুলিনিটিকে এত জোরদারভাবে প্রমোট করা রয়েছে, সেই সমস্ত মুভিগুলো 1000 কোটি টাকা 500 কোটি টাকার রেভিনিউ কামাচ্ছে। তাহলে বলিউড কেন সেই ম্যাসকুলিনিটিটাকে প্রমোট করবে না? দোষটা আমাদেরও, কারণ আমরা সেই সমস্ত বলিউড মুভিগুলো দেখতে যাই বলে বলিউড সেই সমস্ত মুভিগুলো বানায়। সেগমেন্ট 4, এই সেগমেন্টে আমরা আলোচনা করতে চলেছি দ্য চাইল্ডহুড ট্রমা অফ দি রেপিস্ট। হ্যাঁ, দ্য ন্যাশনাল চাইল্ড ট্রমাটিক স্ট্রেস নেটওয়ার্ক অর্থাৎ NCTSN এর মতে যে বেশ কিছু চাইল্ড যারা ছোটবেলাতে অ্যাবিউজ হয়, যাদের ছোটবেলাতে তাদের উপর মারধর করা হয়, এবং বেশ কিছু চাইল্ডহুড ট্রমা দ্বারা তারা যায়, তারা বড় হয়ে তারা রেপিস্ট বা অন্য কিছু ধরনের বড় ক্রাইমের মধ্যে যুক্ত হয়। বাট এটা জরুরি নয় যে সব সময় যারা ছোটবেলাতে অ্যাবিউজিভ হয়েছে তারা পরে গিয়ে রেপিস্ট হবে বা তারা পরে গিয়ে ক্রিমিনাল হবে, এটা কিন্তু নয়। কিন্তু এটা অবশ্যই তিহার জেলের মধ্যে ডক্টর মধুমিতা রয় যখন যান সেখানেও তিনি লক্ষ্য করেন যে বেশ কিছু রেপিস্ট যারা ছোটবেলাতে এই ট্রমা বা অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা বড় হয়ে গিয়ে ক্রিমিনাল বা এই ধরনের রেপিস্ট মাইন্ডসেট তৈরি হয়েছে। যদিও তার পার্সেন্টেজটা কম, তাও এই পয়েন্টটা একটা অন্যতম এবং জরুরি কারণের মধ্যে একটা পড়ে। সেগমেন্ট 5, দ্য ফ্ল অ্যান্ড ডিলে অফ ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম। When justice is delayed or denied, the message is clear.
predators can hunt again. প্রত্যেক বছর এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর মতে ইন্ডিয়াতে 1,33,000 রেপ কেস পেন্ডিং থাকে এবং প্রত্যেক বছর প্রায় নতুন 24,000 কেস সেক্সুয়াল অ্যাসাল্টের উপর রেকর্ড হতে থাকে। কিন্তু আমাদের ইন্ডিয়ান জাস্টিস সিস্টেম সেটাকে পেন্ডিং কেসগুলোকে জাস্টিস দিতে পারছে না, ডিলে হয়ে যাচ্ছে। কেন এই ডিলেটা হচ্ছে? প্রত্যেক বছর যদি এত নতুন কেস রেজিস্টার হয় প্রত্যেক বছর, তাহলে সেই কেসগুলোকে সলভ করার পিছনে সরকার কি গ্রহণ করছে? তাহলে দ্য মেসেজ ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার যে রেপ করে বা ক্রাইম করে তারা বেঁচে যেতে পারছে, তাদের পুরনো কোনো যোগাযোগ তাদের এমএলএর সাথে, এমপির সাথে, কোনো মন্ত্রীর সাথে লাগিয়ে তারা তো বেরিয়ে যেতে পারবে। আমরা দেখেছি বিলকিস বানুর কেসে যে সমস্ত রেপিস্টগুলো ছিল তাদেরকে মালা পরিয়ে বসিয়ে রাখা হয়েছে, প্রায় 20 বছর লেগেছে জাস্টিস পেতে। তাহলে জাস্টিস সিস্টেম কোন লেভেলে কাজ করেছে, কোন জায়গাতে অসুবিধাটা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি নির্ভয়া কেসে যারা রয়েছে, এত ম্যাসিভ লেভেলে যদি প্রোটেস্ট না হতো তাহলে হয়তো দোষীদের শাস্তিটা এত সহজে পাওয়া যেত না। হাথরাস কেসে আমরা দেখতে পেয়েছি যে পুরো পরিবারকে কিভাবে তাদেরকে মারা হলো, কিভাবে তাদের উপর অত্যাচার করা হলো। এবং রিসেন্ট কেসে আমরা দেখতে পাচ্ছি আরজিকর কেসে আমাদেরকে জাস্টিস পেতে কতটা বেগ পেতে হচ্ছে। একটা সরকার কিভাবে রেপিস্টদেরকে আটকানোর চেষ্টা করছে সেটা আমাদের কাছে ক্লিয়ার। কিসের প্রবলেমটা হচ্ছে? ইন্ডিয়া শুধুমাত্র জাস্টিস সিস্টেম, লিগ্যাল সিস্টেম না, পুরো সরকার, সবকিছুকে আমাদেরকে দোষারোপ করতে হবে এবং সবকিছু রিফর্মের প্রয়োজন রয়েছে। নাও দ্য থিং ইজ হোয়াট ক্যান বি ডান। দ্য হার্ভার্ড গ্যাজেটিতে দেওয়া একটি ইন্টারভিউয়ে সাইকোলজিস্ট জ্যাকলিন ভাবাকে এটা প্রশ্ন করা হয়, এই যে দিল্লি গ্যাং রেপে যারা রেপিস্ট রয়েছে তাদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া কি অ্যাকচুয়ালি প্রবলেমের সলিউশন করে ইন্ডিয়াতে যে রেপ প্রবলেমগুলো আসছে? জ্যাকলিন ভাবা বলেন, নো, অ্যাবসলিউটলি নট। The fight against rape isn't just about punishing the guilt. It's about changing the very foundation of our society. অর্থাৎ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র যারা গিল্টি রয়েছে তাদেরকে শাস্তি দিয়ে, তাদেরকে ফাঁসি দিয়ে আমাদের সোসাইটিকে রিফর্ম করা যাবে না। আমাদেরকে একবারে গোড়া থেকে শুরু করতে হবে মাইন্ডসেট চেঞ্জের দিক থেকে। মাইন্ডসেট চেঞ্জের কথার অর্থ হলো যে একবারে আন্ডারলাইন যে মানুষদেরকে, ছেলেদেরকে বা মেয়েদের মধ্যে যে ডিসক্রিমিনেশনটা করা হচ্ছে সেটাকে চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। সবার প্রথমে আপনারা এই ক্লিপটা দেখুন। कहावत है कि एक हाथ से ताली नहीं बजती, दोनों बजते हैं, जिस बजते से जो से कहना मेरा। लड़का लड़की गलती करे हैं तो लड़के को खाली भागीदार क्यों माना जाता है? लड़की को घर बिठा देते हैं, लड़के को जेल भेज देते हैं। हाँ, रेप के केसेस में भी लड़कियों की गलती होती है। लड़कियों की भी तो कुछ गलती होगी जब भी तो रेप होया है। रेप के केस में टीचर्स कहते हैं कि इसमें लड़की भी गलती करते हैं। लड़कियां लड़कों को देख के स्माइल करती है तो वो अगले को ऐसे लगता है कि हमारी से आकर्षित हो रही है, इस वजह से रेप। এখন এই ক্লিপটা দেখুন। ताली कभी एक हाथ से नहीं बजती, दोनों हाथों से बजती है। ये चीज देखी जाए, अगर कोई शरीफ लड़की होती है रात को 9 बजे मतलब नहीं घूमती है, लड़के भी उतना उससे ज्यादा जिम्मेदार है रेप के लिए, ये लड़के हैं उससे ज्यादा। সেম কথা বলছে, দুজনের মধ্যে কথা বা চিন্তা ভাবনার মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে ফার্স্ট ক্লিপটা আপনাদেরকে দেখানো হয়েছে, সেই ফার্স্ট ক্লিপটা হচ্ছে হরিয়ানাতে রেকর্ড করা কিছু স্কুল বাচ্চাদের ইন্টারভিউ নেওয়ার কিছু ক্লিপ, এবং সেকেন্ড ক্লিপ যেটা দেখানো হয়েছে সেটা নির্ভয়া কাণ্ডে জড়িত একটা রেপিস্ট, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আন্ডারলাইন যে মাইন্ডসেটটা রয়েছে সেটা সেম দুটো কেসের ক্ষেত্রে। অর্থাৎ দুজনের মাইন্ডসেট একেবারেই সেম, একটা রেপিস্ট এবং একটা স্কুল বাচ্চার ক্ষেত্রে। তাহলে প্রবলেমটা কোথায় আসছে? প্রবলেমটা এটা আসছে ছোটবেলা থেকে যেভাবে একটা বাচ্চাদেরকে মাইন্ডসেট তৈরি করে দেওয়া হচ্ছে, তারা যা কিছু জিনিস তাদের চারপাশে চলছে শুধুমাত্র ছোটবেলা থেকে, তাদের স্কুল, তাদের পরিবারে না, তারা নিউজে তারা যেটা দেখছে তারা সেটাতে পুরোপুরি কনভিকশন পেয়ে যাচ্ছে যে রেপিস্টদেরকে ইন্ডিয়াতে সেরকম ভাবে শাস্তি দেওয়া হয় না। আমাদের দেশে জেন্ডার ডিসক্রিমিনেশন মেল ইজ টু ফিমেল 0.93, যেটা পুরো ইন্ডিয়া 1970 এর পর থেকে সব থেকে ওট সিচুয়েশনে চলে গেছে। এবং আমাদের চাইল্ড ম্যারেজ 47%, টিন প্রেগনেন্সি 62 per 1000 কেসেস, সেক্সুয়াল অ্যাসাল্ট প্রত্যেক বছর 24,000 কেস রেজিস্টার হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, আমাদের এই শাইনিং ইন্ডিয়ার অ্যাকচুয়াল যে কেসগুলো রয়েছে সেখানে ভ্রূণ হত্যার কেস প্রায় দিন প্রত্যেকটা বার আমাদের চোখের সামনে আসে। তাহলে শুধুমাত্র আমাদেরকে রেপিস্টদেরকে ফাঁসি দিয়ে দিলেই হবে না, আমাদেরকে সোসাইটিটা গোড়া থেকে রিফর্ম করতে হবে। ইন্ডিয়া, শাইনিং ইন্ডিয়া, still has extremely high rates of child marriage, of teenage pregnancy and of domestic violence. আমরা
সবার আগে বাড়ির ছেলেদেরকে খেতে দিই, ছেলেদের পেট ভরলে তারপর যেটুকু অন্ন বাকি থাকে সেটুকু নিয়ে মেয়েদেরকে খেতে দিই। এইভাবে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসন নেব। যখন আমরা দেখতে পাচ্ছি প্রজ্বল রেবান্না বাইরে ঘুরে বেড়াচ্ছে, হাথরাসের মতো কেস সামনে আসছে, আরজি করের মতো এত জঘন্যতম কেস একটা আমাদের সামনে আসছে, যখন একটা ডাক্তারকে এত নোংরাতম একটা ভাবে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হচ্ছে, আমরা এত জঘন্যতম কেস সামনে আসার পরেও আমরা কিভাবে বলতে পারি যে ইন্ডিয়া সর্বশ্রেষ্ঠ আসন নেবে? আমাদের সোসাইটিকে, আমাদেরকে নিজেদেরকেই রিফর্ম করতে হবে। তাই শুধুমাত্র রেপিস্টদেরকে শাস্তি বা রেপিস্টদেরকে ফাঁসি দেওয়া না, আমাদের আজকের পর থেকে আমরা ওথ নিই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সোসাইটিকে সাহায্য, সোসাইটিকে সঠিক পথে আনার কাজে আমরা যেন নিজেদেরকে 100% কন্ট্রিবিউট করতে পারি। আজকে ভিডিওর জন্য এতটুকু থাক। আবার পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো সোশ্যাল ইস্যু নিয়ে আলোচনা করব। আবার দেখা হচ্ছে।